আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং সাহেলান মাহে রমজান। রমজান উপলক্ষে আল্লাহ আমাদের সবাইকে বরকত দান করুক, আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেখ এবং শত কষ্টের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে, শত ধরনের কার্যক্রমের মধ্যে থেকেও আমরা যে কষ্ট করেছি আমাদের মনের আশা পূরণ করার জন্য আল্লাহ যেন আমাদের এই রমজান উপলক্ষে সেই মনের আশা পূরণ করতে পারে এবং সামনের বছর আমরা যেন এএসআই হিসেবে বা সাব ইন্সপেক্টর হিসেবে যেন আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে সামনের বছরে আমরা তারাবি নামাজ আদায় করতে পারি, অথবা সামনের বছর আমাদের যেন একটা কাঙ্ক্ষিত সিরিয়ালের মাধ্যমে বা কাঙ্ক্ষিত একটা রেজাল্টের মাধ্যমে যেন আমরা সামনের তারাবি পড়তে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রমজান উপলক্ষে আমাদের সবাইকে পড়ার বরকত দান করুক এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত সকল ধরনের বিপদ আপদ হইতে শুরু করে, সকল ধরনের বিভাগীয় কার্যক্রমের হাত থেকে শুরু করে সকল ধরনের অবৈধ কার্যক্রম থেকে আমাদেরকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক, সেই দোয়া করি। আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুক। যারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আছেন তারা সবাই কষ্ট করে আমরা সবগুলো রোজা, সবগুলো সেহরি, সবগুলো ইফতার আমরা করতে চেষ্টা করব। রমজানে আমরা কারো মনে কষ্ট না দেওয়ার চেষ্টা করব। রমজানে কারোর সাথে খারাপ ব্যবহার না করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা মানুষের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করার চেষ্টা করব। জীবনে হাই হুতাশ করব না, কে পাইলাম কি পাইলাম না এগুলো নিয়ে কোনো আলোচনা করব না, অন্যের সমালোচনা করব না, সবসময় স্যাক্রিফাইস মাইন্ডে থাকব। যে কেউ থাকলে তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। বাসে, গাড়িতে, অফিসে, আদালতে কোথাও কেউ থাকলে তাকে বসতে দিতে হবে। প্রয়োজনে নিজে দাঁড়িয়ে থাকবো, সবসময় স্যাক্রিফাইস মাইন্ডে থাকতে হবে, এতে আপনার সম্মান বৃদ্ধি পাবে। তাহলে আস্তে আস্তে সবাই চলে আসি। আমরা চেষ্টা করব যে সমস্ত মসজিদগুলোতে সাধারণত 9টা 30, 40, 45-এর মধ্যে মানে তারাবির নামাজ শেষ হয়ে যায়, এই ধরনের মসজিদে আমাদের সালাত আদায় করার জন্য, কারণ আমাদের ইহকাল পরকাল দুইটাই লাগবে। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যেন আমাদের সকল কিছু মেনে, সকলভাবে সবকিছু রেখে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত সেবায় পৌঁছাতে পারি। আর যেহেতু আগামীকাল প্রথম সেহরি, এই জন্য শুধু আগামীকালকে সকালবেলা পড়ানো হবে না। আজকে যেহেতু প্রথম সেহরি খাওয়ার বিষয় আছে, খেয়ে অনেকের একটা হজবরল অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। প্রথম সেহরি হিসাবে আগামীকাল সকালে পড়া বন্ধ থাকবে ইনশাল্লাহ। এরপর থেকে আমরা কন্টিনিউ পড়ানোর চেষ্টা করব। তবে রাতের ক্লাস 10টায় থাকবে, সকালে ক্লাস 7:30 মানে 7:30 থাকবে। একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমি স্যার হিসাবে এই লোকটা রোজা রেখে যদি এত কষ্ট করে আমাদেরকে পড়াইতে পারে তাহলে আমরা পড়তে পারবো। সে যদি সকাল 7:30 পড়তে পারে আমরাও পড়তে পারবো। তাহলে যারা লাইভে আছেন একটু কষ্ট করে লিঙ্কটা কি কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন, আমি কি পড়া শুরু করব? সবাই কি মানসিকভাবে রেডি? আমরা কি পড়া শুরু করব? আর রমজান উপলক্ষে একটু কম কম পড়ানো হবে। এই রমজানে একটু আমরা সবাই একটু সারদার মন মানসিকতা থাকবে। যেহেতু আমিও একজন মানুষ, আপনারাও একজন মানুষ, আমিও কথা বলি, আপনারাও কথা কষ্ট করে শুনেন, দুজনেরই কষ্ট হয়। আমরা রমজান উপলক্ষে একটু সবাইকে ছাড় দিব। রমজানের পরে প্রয়োজনে আমরা আরো 1 ঘন্টা বেশি পড়ব। রমজানের দরকার আমরা 3 বেলা পড়ব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একজন মানুষ হিসাবে মানবিক দিক বিবেচনা করে আমাকে একটু সুযোগ দিতে হবে, আপনাদেরকেও সুযোগ নিতে হবে। এই হলো আপনাদের প্রতি আমার মানবিক আবেদন, কারণ আমার একটু নামাজ কালাম আছে, আপনাদেরও নামাজ কালাম আছে। সবকিছু মিলে যেন আমরা সুন্দরভাবে ভালো একটা মাস পার করতে পারি ইনশাল্লাহ। আর একটা জিনিস আজকে মনে রাখবেন, পুরো বছরে আমি কখনো আপনাদেরকে 5 দিন, 7 দিন, 10 দিন, 2 ঈদ ছাড়া কখনো বন্ধ দিব না। একটা আছে যে আমি 10 দিন ছুটি গেছি, 10 দিন পড়া বন্ধ, 5 দিন ছুটি গেছি, 5 দিন পড়া বন্ধ, এরকম কখনো হবে না। একমাত্র 2 ঈদ উপলক্ষে হয়তো ঈদের আগে 1 দিন বা ঈদের পরে 1 দিন, 2-3 দিন বন্ধ থাকবে। এছাড়া আমার পড়া কন্টিনিউ পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে, হয়তো মাঝে 2-1 দিন বন্ধ থাকবে। বুঝতে পারছেন? তাহলে কি পড়া শুরু করবো? সবাই কি রেডি? আমি আজকে পড়ব সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ পিআরবি 244। তাহলে সবাই কি পিআরবি 244 পড়ার জন্য প্রস্তুত আছি?
আচ্ছা, 244 পিআরবিতে 3টা পয়েন্ট আছে ক খ গ। আমরা একটু বাংলা আলাপে আসি। 244-এর কয়ের মূল আলাপ হইল, একটা লোক যদি কোনো অভিযোগ নিয়ে থানায় আসে, কথা বুঝবেন, কোনো ব্যক্তি যদি একটা অভিযোগ নিয়ে থানায় আসে, থানায় আসলে এই অভিযোগটা আসলে আপনি যদি বলেন যে আপনি যে অভিযোগ নিয়ে আসছেন এটাকে আপনি প্রমাণ করতে পারবেন, মনে হয় না আপনি প্রমাণ করতে পারবেন, আপনার মামলা করার দরকার নাই। অথবা আপনার যে বাসায় যে চুরি হয়েছে এটাকে আপনি প্রমাণ করতে পারবেন, আপনাকে যে ধর্ষণ করা হয়েছে এটাকে আপনি প্রমাণ করতে পারবেন, আপনাকে যে আঘাত করা হয়েছে এটাকে আপনি প্রমাণ করতে পারবেন, আপনাকে যে পকেট মারা হয়েছে আপনি কি এটা প্রমাণ করতে পারবেন। এই যে কেউ যদি কোনো অভিযোগ নিয়ে থানায় আসে, তাহলে এই বিষয়টা প্রমাণ করা যাবে কিনা, অথবা আপনি যে অভিযোগটা নিয়ে আসছেন এটা তো ছোট অভিযোগ, এটা তো গেলে সে কোর্টে গেলে জামিন পেয়ে যাবে, অথবা আপনি যে অভিযোগটা নিয়ে আসছেন, কথা কি বুঝতেছেন, আপনি যে অভিযোগটা থানায় নিয়ে আসছেন এটা তো সামান্য একটা অপরাধ, অথবা আপনি যে অভিযোগটা নিয়ে আসছেন এটা তো পেনাল কোডে পড়ে না, অথবা আপনি যে অভিযোগটা নিয়ে আসছেন এটা তো বিশেষ ক্ষমতা আইনে পড়ে না। মানে আইনের দোহাই দিয়ে, প্রমাণের দোহাই দিয়ে, ধারার দোহাই দিয়ে, এরপর সামান্য অপরাধের দোহাই দিয়ে থানায় যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, এই ধরনের দোহাই দিয়ে, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে থানার অফিসার ইনচার্জ মামলা রুজু থেকে কোনোভাবেই বিরত থাকতে পারবে না। আর 243-এর ছোট স যেটা পড়েছিলাম, ওইখানে পড়েছিলাম মেডিকেল সার্টিফিকেটের দোহাই দিয়ে মামলা রুজু থেকে বিরত থাকা যাবে না। আর এইখানে বলা আছে যে কোনো মানে বিষয় নিয়ে কেউ যদি মামলা করতে আসে, এটা প্রমাণ করা যাবে না, এটা পেনাল কোডে হবে না, এটা দর্শনে হবে না, নারী শিশুতে হবে না, এইটাতে হবে না, সেটাতে হবে না, আপনি গরিব মানুষ, আপনার কাছে টাকা পয়সা নাই। বাংলা লাভ হইলো কেউ যদি থানায় কোনো মামলা করতে আসে, তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন বিষয়ের দোহাই দিয়ে কোনোভাবে তাকে মামলা রুজু থেকে নিরুৎসাহিত করা যাবে না। 244-এর ক, এটা কি বুঝতে পারছি? মানে আপনার কাছে কেউ একটা অভিযোগ নিয়ে আসলে এটা কি আসলে সত্য কিনা, এটা মিথ্যা কিনা, এটা পেনাল কোডে পড়েছে কিনা, এটা প্রমাণ করা যাবে কিনা, এটা এই আইনে পড়েছে কিনা, ওই আইনে পড়েছে কিনা, খোঁজাগত লোক কোন ধরনের অজুহাত দেখিয়ে এটা প্রমাণ কিনা, সত্য কিনা, মিথ্যা কিনা বা বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে থানায় কোনো অভিযোগ আসলে সেখানে সেটার মামলা রুজু থেকে কোনোভাবে বিরত থাকা যাবে না। 244-এর ক, এটা কি ক্লিয়ার? 244-এর ক কে আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন পড়বো 244-এর খ, আরো সহজ, একটু মাথাটা ঠান্ডা করি, একবারে সহজ, আমরা অল্প পড়বো, আল্লাহ আমাদেরকে বরকত দিবে। এই যে আমরা সকালবেলা কষ্ট করে একটু ঘুম থেকে উঠেছি, আমরা কিন্তু সড়ক পড়বো না, এটা কিন্তু এখন ঝরঝরা হয়ে গেছে, আমরা পারি। আমরা এই যে মাদক শুরু করবো কয়দিন পরেই, মানে রমজানের ভিতরে আমরা মাদক শেষ করতে চেষ্টা করব, পুরো রমজান মিলে আমরা মাদক আইনটাই পড়ব। আচ্ছা, এখন হলো 244-এর খাগড়াছড়ির খ। 244-এর খাগড়াছড়ির খতে বলা আছে কোন পুলিশের অফিসার বা মানে আমরা যারা পুলিশের লোক আছি, না সিআরপিসি 157 ধারা বলা আছে মামলা রুজু হওয়ার পর তদন্ত থেকে বিরত থাকার কারণ, তাও এই বিরত থাকার কারণে রিপোর্ট আপনি 158 দিলে ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করার পর ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই করার পর এটা নথিতে নিবে, এত সহজ না। রাকিব, তুমি আমার কথাটা বুঝছো? আচ্ছা, আমরা পড়ে আসি 244-এর খ আসি। 244-এর খতে বলা আছে কোন পুলিশ অফিসার তার কর্তব্য সম্পাদন কালে, মানে আমাদের পুলিশের লোক যদি তাদের ডিউটি করতে গিয়ে কোনো আক্রান্ত হয়, কোনো আঘাতপ্রাপ্ত হয়, যেমন বিভিন্ন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে, আসামি ধরতে গিয়ে বা বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের পুলিশের লোক যদি কোনো আক্রান্ত হয়, কোনো মানে ক্ষতিগ্রস্ত হয়, কোনো আঘাতপ্রাপ্ত হয়, তাহলে ইন্সপেক্টর হইতে উদ্বোধন পদের যে কোনো পুলিশ অফিসারের অনুমতি নিয়ে, কথা আপনি বুঝবেন, র্যাঙ্ক কি সবাই একটু র্যাঙ্কটা লেখেন, ইন্সপেক্টর র্যাঙ্কটা সবাই একটু লেখেন, ইন্সপেক্টর হইতে উদ্বোধন পদের পুলিশ অফিসারের অনুমতি নিয়ে সে বাদী হয়ে মামলা করতে পারবে। আর এই পুলিশ অফিসার যদি বাদী হয়ে থানায় কোনো মামলা রুজু করে, তাহলে থানার অফিসার ইনচার্জ মামলা নিতে বাধ্য থাকবে। বাংলা আলাপ হইল
আমি সাব ইন্সপেক্টর, আমি কনস্টেবল, আমি এএসআই, আমি ইন্সপেক্টর বা আমি যে র্যাঙ্কের হই, আমি আমার কর্তব্য পালন করতে গিয়ে যদি কোনো অ্যাসল্ট হই, কোনো আক্রান্তের শিকার হই, ক্ষতিগ্রস্ত শিকার হই, আঘাতের শিকার হই, তাহলে যে আমি আঘাতের শিকার হয়েছি, আমি ইন্সপেক্টর টু আফার যে কোনো একজনের কাছ থেকে অনুমতি নিয়ে ওই ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে মামলা রুজু করতে পারবো। আর আমি মামলা রুজু করলে থানার অফিসার ইনচার্জ আমার এই মামলাটা নিতে বাধ্য থাকবে। আমি কি 244-এর খাগড়াছড়ি খ কি বুঝাতে পেরেছি? খাগড়াছড়ি খ কি ক্লিয়ার? তার মানে পুলিশ কি বাধ্য হয়ে মামলা করতে পারবে? তাহলে আমরা পুলিশ যে অনেক সময় পুলিশে আঘাতপ্রাপ্ত হইলে এখানে যারা থানার অপারেটর আছে, আপনাদের কত পেনাল কোড পড়েছে আপনারা জানেন। তাহলে পুলিশ বাদী হয়ে সাধারণত কোন মামলা করে? 186 ধারায় মামলা দেয়, 153 ধারা দেয় প্রথমে, যে বেআইনি দাঙ্গা দমনকালে পুলিশের কাজে বাধা 153, তারপর লগে যোগ করে 186 আইনগত কাজে বাধা দেওয়া, এটার সাথে যোগ করে হইল 506 ভয়ভীতি দেখানো, পুলিশের ভয়ভীতি দেখাইছে, এটার সাথে যোগ করে 353 পুলিশের আঘাত বা আক্রমণ করছে। এরপরে পুলিশ যদি গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তাইলে দেয় 326-এর ক বা 326, তার লগে আবার দেয় 332, 333 জনসাধারণ কর্তৃক পুলিশকে আঘাত বা আক্রমণ। এই সবকিছু মিলে মূলত একটা মামলা রুজু হয়। আচ্ছা, 244-এ পেলাম, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা দিতে পারবে। এখন আসি 244-এর গরুর গ। 244-এর গরুর গ আমরা পড়ছি পিআরবি যখন 24 পড়ছি তখনই, অনলি সিঙ্গেল 24, 152 হবে আর কি, আমি ভুল বলেছি 53, 152 হবে, 152 হবে না 53 হবে, 52 হওয়ার কথা। আচ্ছা যাই হোক। আচ্ছা, এবার আসি 244-এর গরুর গ। 244-এর গরুর গতে বলা আছে, তাহলে খতে মামলা কাছিল কে কার বিরুদ্ধে বলেন? 244-এর খাগড়াছড়ির খতে মামলা করছে পুলিশ পাবলিকের বিরুদ্ধে। আর 244-এর গরুর গতে মামলা করবে, এবার পাবলিক করবে পুলিশের বিরুদ্ধে 244-এর গরুর গতে। কিরকম? হ্যাঁ, 244-এর খতে করছিল পুলিশ পাবলিকের বিরুদ্ধে, আর এবার পাবলিক করবে পুলিশের বিরুদ্ধে। তাহলে 244-এর গরুর গতে বলা আছে, কোন জনসাধারণ যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধে মামলা রুজু করে, কথা বুঝছেন? কোন জনসাধারণ বা কোন পাবলিক বা কোন ব্যক্তি বা কোন জনসাধারণ যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধে কোনো মামলা রুজু করে, তাহলে থানার অফিসার ইনচার্জ মামলা রুজু করবেন এবং এই মামলার একটা কপি পুলিশ সুপার ও জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। বুঝতে পারছেন? তাইলে ওই যে জেলা ম্যাজিস্ট্রেট 24-এর কতে পাইব, খতে তদন্তের ব্যবস্থা করবে, গতে আবার চাইলে বিভাগীয় তদন্ত করে তাকে পানিশমেন্ট দিতে পারবে। তাহলে 244-এর গরুর গতে পাইলাম, বাংলা আলাপ হইল, পুলিশের বিরুদ্ধে যদি পাবলিক মামলা করে তাহলে থানার ওসি মামলা নিয়ে মামলার একটা কপি পুলিশ সুপারের কাছে এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। ক্লিয়ার? তাহলে খতে হলো পুলিশ করে পাবলিকের বিরুদ্ধে, আর গরুর গত করে পাবলিক করে পুলিশের বিরুদ্ধে করলে এটার একটা কপি পুলিশ সুপারের নিকট এবং জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এখন পরীক্ষা যদি এটা আসে যে পুলিশ অফিসার বিরুদ্ধে যদি কোনো মামলা রুজু হয়, তাহলে এই মামলার কপি কোথায় কোথায় প্রেরণ করতে হয় এটা বললে সবাই ওই যে 246-এ পড়ছিলাম, প্রথম কপি যাবে আদালতে, দ্বিতীয় কপি থাকবে থানায় কার্বন কপি হিসাবে, এরপরে মূল কপির অনুলিপি যাবে সার্কেল অফিস, আরেকটা থাকবে থানায় যে তদন্তকারী কর্মকর্তা নিকট, মানে এজাহারের কপি কোথায় কোথায় প্রেরণ করা হয়। সেই ক্ষেত্রে 246 সবাই মনে করবে, 246 আমি এখন পড়াবো। কিন্তু মূলত পুলিশের বিরুদ্ধে মামলা হইলে থানার ওসি এটার একটা কপি পাঠাবে এসপি অফিস, এটা একটা কপি দিবে ডিসি অফিস মানে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। 244-এর গরুর গ। তাহলে পরীক্ষায় আপনারা কিভাবে ভালো করবেন
পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে এই যে একটা ধারা পাইলাম 244-এর গরুর গ, আবার 198, 199, 200, শুধু 24, এগুলা সবসময় পড়ে ক্লিয়ার থাকবেন কোনটা তো মূলত কি বলছে। শুধু 24-এ বলা আছে পুলিশের বিরুদ্ধে মামলা হইলে জেলা ম্যাজিস্ট্রেট কিভাবে এটা নিষ্পত্তি করবে। আবার 198-তে বলা আছে পুলিশ তার কর্তব্য, মানে 198-তে বলা আছে পুলিশ তার কর্মস্থল যেখানে সেখানে কারো বিরুদ্ধে সে দেওয়ানি মামলা করতে পারবে না এবং তার বিরুদ্ধে কেউ পুলিশ সুপারের অনুমতি ছাড়া দেওয়ানি মামলা রুজু করতে পারবে না। 199-তে বলা আছে তার কর্তব্য সম্পাদনকালে সে যদি কোনো ফৌজদারি মামলা শিকার হয় তারা সাপোর্ট দিবে, ব্যক্তিগত কাজে মামলা শিকার হলে সাপোর্ট দিবে না। ও শুধু 98, শুধু 99। আর 100-তে বলা আছে তার বিরুদ্ধে যদি কোনো মামলা রুজু হয় তাহলে সেই ক্ষেত্রে সে এটার সাথে সাথে তার সিনিয়রকে অবগত করবে। আবার এখন পাইলাম 244-এর গরুর গতে যে পুলিশের বিরুদ্ধে যদি কোনো মামলা কোনো পাবলিক করে তাহলে এটা একটা কপি পুলিশ সুপার অথবা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এই যে এই সাইটগুলো একটু ক্লিয়ার থাকবেন যেগুলো রিলেটেড। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে 244-এর ক খ গ পারি, 244-এর ক এর বাংলা আলাপ হইল কোন এক্সকিউজ দেখিয়ে মামলা রুজু থেকে বিরত থাকতে পারবে না। খ এর বাংলা আলাপ হইল পুলিশ পাবলিকের বিরুদ্ধে মামলা করতে পারবে, তবে ইন্সপেক্টর টু আফওয়ার্ড অনুমতি লাগবে। আর গ এর বাংলা আলাপ হইল পাবলিক আবার পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারবে। যেহেতু আমরা পুলিশের লোক এজন্য আমাদের অগ্রাধিকার আগে, এই জন্য খ হইল আগে, পাবলিক হইল পরে, গরুর গ হইল পরে। তাহলে আগে খ হইল পুলিশ পাবলিকের বিরুদ্ধে আর গরুর গত হলো পাবলিক পুলিশের বিরুদ্ধে। তাহলে 244-এর ক খ গ আমরা কি পারি? এর ক খ গ আমরা কি পারি? আচ্ছা, তাহলে 244-এর আবার একটু বাংলা আলাপ আসে। আপনারা সবসময় মনে রাখবেন যেগুলো রিলেটেড ধারা সেগুলো একটু কাছে রাখতে চেষ্টা করবেন। আর এই বছর পদোন্নতি দিবেন, একটু টাকা পয়সা খরচ করেন। আপাতত মন মানসিকতা উচ্চ মানের, কারণ যেহেতু আপনারা 700 টাকা ফি দিয়া পড়তে পারেন, তাও প্রতি মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে, এবং ম্যাক্সিমাম লোক মাস পূর্ণ হওয়ার আগে আপনারা সম্মানী পরিশোধ করেন। আমি দেখেছি এবার প্রায় 84 জন লোক সে বেতন পাওয়ার আগেই সম্মানী পরিশোধ করে দিয়েছে। তাহলে এর যেহেতু আপনাদের মন মানসিকতা, সবাই যেহেতু আমার এখানে প্রিমিয়াম কোয়ালিটির স্টুডেন্ট, একটু টুকটাক কাগজপত্র কিনা, একটু টুকটাক পেন্সিল কিনা, রাবার কিনা, পারলে ছোটটা স্পিকার বক্স কিনা, যখন বিরক্ত লাগবে তখন এগুলা চালিয়ে দিয়ে আমার ভয়েসগুলা শোনা, একটু পিছনের পড়াগুলা একটু রিভিউ করা, এই কাজগুলো একটু করবেন। এই বছর একটু খরচ করেন, একটু ভালো মানের খেজুর খাবেন, একটু ভিটামিন সি টাইপের আপেল আছে, সরি সি টাইপের লেবু আছে, যারা একটু ভালো মানের অর্থশালী তারা একটু কমলা খাবেন, একটু ভালো মানের খাবার খাবেন, একটু মধু খাবেন, একটু শক্তিশালী খাবার খাবেন, পড়বেন, ভালো লাগবে। আচ্ছা, এখন চলে আসি 245-এ বলা আছে আদালত হইতে, মানে আদালত যদি কোনো অভিযোগ আমলে নিয়ে এটা পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয়। কথা বুঝবেন? তাহলে যেহেতু 190-তে বলা আছে আদালত যে কোনো অপরাধ আমলে নিতে পারে, আপনারা জানেন মনে 190 আমরা পড়েছিলাম। তাহলে 245-এ বলা আছে আদালত যদি কোনো অপরাধ আমলে নিয়ে পুলিশ অফিসারকে তদন্ত করার নির্দেশ দেয়, তাহলে পুলিশ অফিসার এটা এফআইআর মনে করে, এটাকে কি মনে করে, এটাকে এফআইআর হিসাবে গণ্য করে এই অভিযোগটা তদন্ত করতে পারবে। এফআইআর হিসাবে গণ্য করে, যেহেতু এটা কোর্ট অনুমতি দিয়েছে এটা তদন্ত করার। আর যদি কোর্ট নির্দেশ দেয় মামলা করা, তাহলে তো ডাইরেক্ট মামলায় রুজু হবে। মানে বাংলা লাভ হলো, কোর্ট যদি কোনো বিষয় অভিযোগটা আমলে নিয়ে ওসিকে বলে এটা মামলা রুজু করেন, তাহলে ওসি মামলা নিতে বাধ্য। আর যদি বলে যে এটা তদন্ত করে রিপোর্ট দাখিল করেন, তাহলে এটা এফআইআর হিসাবে গণ্য করে, মানে একবার মামলার মতো গণ্য করে তদন্ত করে ওসি রিপোর্ট দেবে, যেটাকে সিআর মামলা বলি আমরা সাধারণত। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের এপিআরবি 245-এ পাইলাম আদালত যদি কোনো অভিযোগ আমলে নিয়ে পুলিশ অফিসারকে তদন্ত করার নির্দেশ দেয়,
তাহলে পুলিশ অফিসার এই অভিযোগটিকে এফআইআর হিসাবে গণ্য করে তদন্তের ব্যবস্থা করবে। বাংলা আলাপ হইল কোর্ট কোনো কিছুর তদন্ত জন্য নির্দেশ দিলে এটা মামলার মতো করে গুরুত্ব দিয়ে তদন্ত করবে। 245, এটা কি ক্লিয়ার? কি ক্লিয়ার? একটা করে ক্লিয়ার দেন। রোজার মাস আমরা শর্ট করে পড়ে যাব, 40-45 মিনিট পড়বো, একবার চাক্কা পড়বো। ক্লিয়ার দিবেন, একটা করে ক্লিয়ার দিবেন। আচ্ছা, 245 ক্লিয়ার। 246 একটু যাই। 246 বলা আছে থানায় যদি একটা মামলা হয়, এই এজারের কপিটা কোথায় কোথায় যায়। এখন যদিও পিএমএস এর মাধ্যমে মামলা হয়, সিডিএমএস এর মাধ্যমে মামলা হয়, অনলাইনের মাধ্যমে মামলা হয়, তারপরেও আমি যতটুকু জানি থানায় অবশ্যই যে এফআইআর রেজিস্টার আছে এই রেজিস্টারটা লিপিবদ্ধ করতে হয়। তাহলে এই মামলা যে হয়, মামলায় সাধারণত 3 কপি থাকে যদি আমি ভুল না করে থাকি। যদিও আমি এএসআই হিসেবে থানায় কাজ করেছি, সাব ইন্সপেক্টর হিসেবে করিনি, তারপর আমি যতটুকু জানি 3 কপিতে হয়। এখনো থানায় এফআইআর রেজিস্টার, যদিও অনলাইনে মামলা এফআইআর হয়, তারপরেও থানায় একটা এফআইআর রেজিস্টার মেনটেন করে। তাহলে বলা আছে এই এফআইআর এর কপি কোথায় কোথায় প্রেরণ করতে হয়, বা এজারের মূল কপি মানে কোথায় কোথায় প্রেরণ করতে হয়। তাহলে একবারে প্রথম যে মূল কপি যেটা উপরে লেখা থাকে মূল কপি, সেটা যাবে হলো আদালতে। এবার 2 কান যে কার্বন কপি আছে, প্রথম কার্বন কপি যাবে এসপি অফিস, দ্বিতীয় কার্বন কপি থাকবে অফিস কপি হিসাবে। এর 3টা কথা বুঝছেন কিনা? যদি 3 কপিতে হয়, প্রথম কপি আমরা হাত দিয়ে যদি লিখি, এটা হলো মূল কপি, এই মূল কপিটা যাবে আদালত বরাবর। এরপরে প্রথম যে কার্বন কপি যেটা আছে, কার্বন কপির মধ্যে যে 2টার মধ্যে যেটা প্রথম, একটা যাবে আদালতে আর দ্বিতীয়টা ওই থানায় সংরক্ষিত থাকবে। এর 3টা বুঝছি কিনা বলেন? তাহলে এফআইআর যে কয় কপিতে হোক, কিন্তু কোথায় কোথায় প্রেরণ করতে হয় এফআইআর কপি, এর ভিতরে প্রথম মূল কপি যেটা সেটা যাবে আদালতে। কার্বন কপির মধ্যে প্রথম কার্বন কপি যাবে এসপি অফিস, দ্বিতীয় কার্বন কপি থাকবে কোথায়? থানাতে সংরক্ষিত থাকবে। এইবার আসি হইল এই যে কার্বন কপি নয় এমন অনুলিপি, তার মানে মূল কপির ফটোকপি, একটা যাবে সার্কেল অফিস, একটা যাবে মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে। শেষ। এই 5টা টোটাল। 246 কি পারবেন যে এজারের কপি কোথায় কোথায় যায়? মুখস্থ করার দরকার না, আগে বুঝি। তাহলে মূল যে কপি যেটা আমরা হাতে লিখি, এটা যাবে আদালতে। যে কার্বন কপি 2টা আছে, প্রথম কার্বন কপি যাবে এসপি অফিস, দ্বিতীয় যে কার্বন কপি থাকবে সেটা থানায় বালাম বইতে সংরক্ষিত থাকবে। এবার হইলো মূল কপির ফটোকপি যাবে হলো সার্কেল অফিস বাকি আছে সেইখানে, আর মূল কপির ফটোকপি যে ব্যক্তি মামলা তদন্তকারী কর্মকর্তা তার কাছে যাবে। এই হলো এজারের কপি কোথায় কোথায় প্রেরণ করতে হয়। আমরা কি পারবো? আপনারা কি দপ্তরগুলা চিনছেন? যদি আমি হিসাবে যাই, তাহলে আদালতও পাইলো, এসপি অফিসও পাইলো, সার্কেল অফিসও পাইলো, থানায়ও সংরক্ষিত থাকলো, এবং মামলা তদন্তকারী কর্মকর্তাও পাইলো। আচ্ছা, মোটামুটি 246 ক্লিয়ার। এখন হলো 247। একটু প্রচুর কমেন্ট করবেন, তাহলে আপনি আমার দিকে মনোযোগ আছে, আমার ক্লাসটা আপনি করতেছেন। সবচেয়ে ভাল লাগে যে এই যে 114 জন লাইভে আছে, তার মানে তারা ক্লাসে আছে। আগামীকাল সকালবেলা যত প্রথম স্যারি খেয়ে আপনারা থাকবেন, এই জন্য আগামীকাল সকালে পড়াবো না ইনশাল্লাহ, তারপর থেকে আমরা কন্টিনিউ আমাদের পড়া চলবে। ওই যে রেজাউল করিম, ও নতুন জয়েন করছে খাগড়াছড়ি থেকে, চমৎকার একটা প্রশ্ন করছে। একজন বলছে তাহলে এজার কয় কপি হয়? এজারের কপি 3টাই হয়। এজার সবসময় 3 কপি হয়। আর যদি পরীক্ষা আসে এজার কোথায় কোথায় প্রেরণ করতে হয়, প্রেরণ করতে হয় 5 জায়গায়। মূল কপি ফটোকপি করে বাকি 2 জায়গায় পাঠাবেন, তবে এজার সবসময় 3 কপিতে হয়। আচ্ছা, এখন পড়বো আমরা 247। একবারে সহজ। 247 বলা আছে থানা এলাকায় যদি কোনো বড় ধরনের চুরি বা ডাকাতি হয়, কথা বুঝবেন। থানা এলাকায় যদি কোনো বড় ধরনের চুরি বা ডাকাতির সংবাদ আসে, তাহলে কি ধরনের চুরি বা ডাকাতি হয়েছে, মালামাল কি ধরনের মালামাল চুরি হয়েছে, অথবা কি ধরনের মালামাল ডাকাতি হয়েছে,
তার একটা তালিকা বাদীর কাছ থেকে সংগ্রহ করতে হবে। মানে একটা লোক থানায় একটা অভিযোগ নিয়ে আসছে, আমার বাসায় ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে, সে তো এজাহারে লেখবে যে এই মালামাল চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য এত টাকা। তারপরও যদি বড় ধরনের কোনো চুরি বা ডাকাতি হয়, তাহলে এটার একটা তালিকা ওই ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করতে হবে 247। তাহলে 247-এ পাইলাম থানায় যদি কোনো চুরি বা ডাকাতি হয়, তাহলে চুরি বা ডাকাতি হওয়ার যে গুরুত্বপূর্ণ মালামালগুলো চুরি বা ডাকাতি হয়েছে তার একটা তালিকা বাদীর কাছ থেকে সংগ্রহ করতে হবে 247-এ। কিন্তু আমি এই যে 200 থেকে 248, এখন পড়ব 248, এই পর্যন্ত আমি যত পিআরবি পড়িয়েছি সবচেয়ে হাই ভোল্টেজ পিআরবি পড়ব এখন 248-এর। মাথায় রাখতে হবে 201-এর ক খ, 202, 203, 4, 5, 6, 7-এর ক খ গ গহ, 208, 209, 210, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 31, 33, 34, 235, 36, 37-এর ক খ, 38, 39 ক, 40, 41, 42, 43-এর ক খ গ গহ ওমদ চ চ বরিগাজ্য, 244 ক খ গ, 245, 46, 47, 48। এই 248-এ যে আমি এখন পড়ব, এই 248 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হাই ভোল্টেজ পিআরবি। আসসালামু আলাইকুম আপা। আলাইকুম। হ্যাঁ, ক্লাস হচ্ছে, আপনি তো গ্রুপে আছেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, লিঙ্ক দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন যে সবাই লিঙ্ক শেয়ার করছে, তো ওখানে ক্লিক করলে ক্লাসে চলে আসবেন, আপনি দেখেন। তাহলে সবাই কি এই গুরুত্বপূর্ণ পিআরবিটা শোনার জন্য প্রস্তুত? হাই ভোল্টেজ একটা পিআরবি, গুরুত্বপূর্ণ একটা পিআরবি। একটা হইলো, আপনি আছেন হইলো ঢাকার শাহবাগ থানায়, রমনা থানার সংবাদ যদি শাহবাগ থানায় আসে তাহলে এটা করণীয় কি হবে। আবার আরেকটা হইল, যদি একই ঘটনায় দুই জায়গায় মামলা হয়, ঘটনা একটা মামলা শাহবাগ থানায় হয়েছে, রমনা থানাও হয়েছে, অথবা চিটংয়ে হয়েছে, ঢাকায় হয়েছে, একই ঘটনা যদি দুই জায়গায় মামলা হয় তাহলে করণীয় কি? খুব দামি একটা প্রশ্ন, দুইটাই লিখিত প্রশ্ন। একটা হলো, যদি ইখতিয়ারের বাইরে এলাকার কোনো ঘটনা থানা এলাকায় আসে সেই ক্ষেত্রে করণীয় কি। আবার একই ঘটনায় যদি দুই জায়গায় মামলা রুজু হয়ে যায়, একটা ঘটনা কিন্তু মামলা হয়ে গেছে দুই জায়গায়, সেই ক্ষেত্রে করণীয় কি? বুঝতে পেরেছেন? তাহলে একটু কষ্ট করে আমার এই দুইটা প্রশ্ন আপনারা একটু লিখিতভাবে দেন। 1 নম্বর প্রশ্ন হলো, যদি ইখতিয়ারের বাইরে কোনো ঘটনার সংবাদ থানায় আসে সেই ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি। 2 নম্বর প্রশ্ন লিখবেন, একটা ঘটনায় যদি দুই জায়গায় মামলা রুজু হয় সেই ক্ষেত্রে তার করণীয় কি। এই দুইটা প্রশ্ন সবাই একটু লিখেন, তারপর আমি পড়ায় যাব। আর 3 নম্বর প্রশ্ন হইল, কোন রেলওয়ে এলাকার মধ্যে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, 3 নম্বর প্রশ্ন লিখবেন, রেলওয়ে এলাকার মধ্যে যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেই ক্ষেত্রে রেলওয়ে এলাকার কোনো অপরাধ যদি থানা এলাকার মধ্যে আসে, মানে রেলে কাটা পড়েছে এই সংবাদ যদি থানায় আসে, থানা পুলিশের করণীয় কি। অথবা রেলওয়ে থানার মধ্যে যদি জেলা পুলিশের সংবাদ আসে সেই ক্ষেত্রে করণীয় কি। এই 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন একটু লিখে দেন, শর্ট করে লিখবেন যেন আমি বুঝি। তাহলে 1 নম্বর প্রশ্ন হইল, যদি ইখতিয়ারের বাইরের এলাকার কোনো ঘটনার সংবাদ থানায় আসে সেই ক্ষেত্রে করণীয় কি। 2 নম্বর প্রশ্ন হইল, একই ঘটনায় দুই জায়গায় মামলা হইলে করণীয় কি। 3 নম্বর হইল, রেলওয়ের কোনো ঘটনা থানায় আসলে করণীয় কি। 4 নম্বর হইল, থানার কোনো ঘটনা রেলওয়ের গেলে সেটার করণীয় কি। এই 4টা প্রশ্ন একটু লিখে দেন। অথবা 4টা প্রশ্ন কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলেছি? আমি বলেছি, একটা ইখতিয়ারের বাইরের একটা সংগঠিত ঘটনা যদি থানা এলাকায় আসে,
এই ক্ষেত্রে করণীয় কি? কারণ আমরা যখন 176-77 পড়েছিলাম, 77-এ বলেছে যেইখানে ঘটনা ঘটবে সেটাই ঘটনাস্থল হবে এবং সেই থানায় মামলা হবে, সেই আদালতে বিচার হবে। এটা আদালতের নির্দেশনা দেওয়া আছে 177-এ। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো, ইখতিয়ারের বাহিরের এলাকার কোন অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় কি? আবার 2 নম্বর প্রশ্ন হলো, একই ঘটনায় যদি 2 জায়গায় মামলা হয় তাহলে করণীয় কি? 3 নম্বর প্রশ্ন হলো, রেলওয়ের কোন ঘটনা যদি থানায় আসে করণীয় কি? থানা এলাকায় সংঘটিত ঘটনা রেলওয়েতে গেলে সেই ক্ষেত্রে করণীয় কি? কথা কি বুঝতে পেরেছেন? এই হইল বিষয়গুলা। এই যে 3টা 4টা বলেছি, এই 4টা বিষয়কে আপনারা বুঝতে পেরেছেন? যারা লেখছেন বা লিখতেছেন তারা তো লিখতেছেন, যারা অলরেডি লিখে ফেলেছেন তারা কি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন কিনা? আমাদের নীলরাজ খুব সুন্দর একটা কথা লেখছে, হাই ভোল্টেজ পিআরবি, খুব ভালো লাগছে শব্দটা শুনে। হাই ভোল্টেজ পিআরবি 248, খুব ভালো একটা কথা বলছে। আমি যে 4টা প্রশ্ন বলেছি, এই 4টা প্রশ্ন আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, হ্যাঁ বা না বলেন। বলেন যে বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি। 1 নম্বর প্রশ্ন ছিল, যদি ইখতিয়ারের বাহিরের এলাকার কোন ঘটনার সংবাদ থানায় আসে সেই ক্ষেত্রে করণীয় কি, মানে কি হবে? তারে কি বলবেন যে এখন এলাকা ত্যাগ করেন, যে এলাকার ঘটনা ওইদিকে যান, এদিকে আইসেন না? অথবা একটা ঘটনায় যদি 2 জায়গায় মামলা হয় সেই ক্ষেত্রে করণীয় কি? আবার রেলওয়ে এলাকার মধ্যে কোন ঘটনা ঘটছে, থানায় এসে মামলা করছে, থানায় অভিযোগ নিয়ে আসছে, এই ক্ষেত্রে করণীয় কি? অথবা থানা এলাকার সংঘটিত একটা ঘটনা নিয়ে রেলওয়ে থানায় গেছে, সেখানে করণীয় কি? কারণ আপনি বুঝেন যে কোনটা কোন এলাকায় পড়ছে, আপনি বুঝেন যে কোনটার কি করণীয়। যেটা যারা আমজনতা আছে তারা কিন্তু এটা বুঝবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে করণীয় কি একটু ক্লিয়ার করে বলেন। প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন কিনা, তাইলে আমি উত্তরে যাব। আচ্ছা, তাহলে আমরা যদি প্রশ্নটা বুঝতে পারি, যে আমিন আক্তার খুব সুন্দর কমেন্ট করছে, বুঝতে পেরেছি স্যার, খুব ভালো লাগছে। প্রশ্ন করলে উত্তর দিবেন যে বুঝছি বা বুঝি না, কারণ আপনি তো পড়তে আসছেন, আপনি আমাকে সম্মানই পরিশোধ করেন। আমি আপনার কাছে দায়বদ্ধ, একবারে একবারে আল্লাহরে হাজির নাজির করে আমি কিন্তু আপনার কাছে একবারে পড়াইতে বাধ্য, আপনাকে বুঝাইতে বাধ্য। আপনার সম্মানের আপনি আমাকে দিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন, আমার প্রতি আপনি মানে একটা বিশ্বাসযোগ্যতা এনেছেন যে এই লোকের কাছে পড়লে পড়া আমাদের ভালো কিছু করা সম্ভব। তাহলে আমরা একটু পড়ায় আসি এবার। 248-এ কতে বলা আছে, ক আর খ। কতে বলা আছে ইখতিয়ারের বাইরে কোনো ঘটনার সংবাদ আসলে এটার সমাধান। আর 248-এর খতে বলা আছে একই ঘটনায় 2 জায়গায় মামলা হইলে এটারও একটা সমাধান আছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো 248-এর ক, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো 248-এর খ। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো 248-এর ক, কুড়িগ্রামের ক। আর এই তানভীর আক্তার মুক্তি ও কি ক্লাসে নাই? ফজিয়া সুলতানা ক্লাসে নাই, শেফা রহমান ক্লাসে নাই, নমিতা নন্দী ক্লাসে নাই, তারপরে আর লাবনী রহমান ক্লাসে নাই, এগুলো কই গেছে সব? তাহলে 208, এরপরে যে হাবিবা আক্তার, সাদিয়া হককে, নারী পুলিশ বেগুনের নাম তো আমার মুখস্থ, ওগুলো কই সব? তাহলে 248-এর ক আর খ একটু বলি। 248-এ ক বলা আছে যে অন্য কোন থানা এলাকার কোন আমলযোগ্য অপরাধের সংবাদ, আমলযোগ্য হোক আমল অযোগ্য হোক, অন্য কোন থানা এলাকার কোন অপরাধের সংবাদ যদি নিজ থানা এলাকায় আসে, নিজ থানা এলাকায় আসে, তাহলে বিষয়টি সর্বপ্রথম লিপিবদ্ধ করতে হবে।
এটাকে আগে কি করতে হবে, আসলে অপরাধটা আগে লিপিবদ্ধ করতে হবে। কথা বুঝছেন? এটা অপরাধটা বলতে সাদা কাগজে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে এবং সংবাদদাতাকে সংশ্লিষ্ট থানায় যাওয়ার ব্যবস্থা করতে হবে, থানায় প্রেরণের ব্যবস্থা করতে হবে বা থানায় প্রেরণের জন্য ব্যবস্থা করতে হবে। এটা অর্থ বুঝাইছে যে ভাই আমাদের থানায় এটা অভিযোগ না, আমরা এটা পারবো না, আপনি জিয়ানা মন চাই হিয়ানা যান, এরকম না। ইখতিয়ারের বাইরে এলাকার কোনো সংবাদ যদি থানা এলাকায় আসে, বিষয়টি লিপিবদ্ধ করে সংবাদদাতাকে সংশ্লিষ্ট থানায় প্রেরণের ব্যবস্থা করতে হবে। আর অপরাধটি যদি গুরুতর হয় তাহলে তিনি আসামিকে গ্রেপ্তারও করতে পারবেন। মানে বুঝাইছে যে ঘটনা আরেক জায়গায় ঘটুক, কিন্তু আসামিরা ধরে যদি এই থানায় নিয়ে আসে, অথবা মহিলা যদি বলে যে অমুক জায়গায় ঘটনা ঘটাচ্ছে, সে আপনার থানা এলাকার মধ্যে আছে, আমি অভিযোগ নিয়ে আসছি, তাহলে আসামিকে গ্রেপ্তার করতে পারবে। এমডি নজরুল ইসলাম বলছে, স্যার আমাদের কথা একটু বলেন, কারণ আমরা অসহায়। না না, ছেলেরা তো আছেই, তারা সংখ্যায় বেশি আছে, কিন্তু এরা কয়েকজন কম হওয়ার কারণে এদের নামটা বললে এদের কাছে একটু ভালো লাগে, একটু উৎসাহ জাগে। কারণ এরা তো অনেক কিছু করার পর আপনারা বলতে পারেন যে পুলিশের ভাষা এদেরকে বাটি মারা, এটা খুব বিরক্তিকর একটা শব্দ এবং আমার কাছে খুব খারাপ একটা শব্দ মনে হয় বাটি শব্দটা বলা। আমি বলতেছি তারা কিন্তু তাদের সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চার পরেও যতটুক পারে তারা ডিউটি করে। এখন বলতে পারে স্যার আপনি নারী পুলিশের পক্ষে বলছেন, পক্ষে না। এত কিছুর পরেও যেহেতু তারা তাদের জীবন যুদ্ধে আপনার সাথে তাল মিলিয়ে আছে, তাকে আপনার বউ হিসাবে কল্পনা না করে, সহকর্মী হিসাবে কল্পনা না করে যদি নিজের আপন বোন হিসাবে কল্পনা করেন, তাহলে দেখবেন কেমন লাগে। নিজের আপন বোন হিসাবে কল্পনা করলে দেখবেন কেমন লাগে। ঠিক আছে? অনেকে বলে যে নারী পুলিশ এই আয়া অফিসে 2 ঘন্টা 1 ঘন্টা থাকা চলে যায়, 30 দিন সমস্যা দেখায়, এই দেখায়, এই দেখায়। অথচ আপনি নারী পুলিশ, পুরুষ পুলিশ, হ্যাঁ নারী পুলিশ যদি দুজন একসাথে হয়, আপনি মনে করেন একবারে দুনিয়া যা আছে সব সিরা বাসায় আসছেন, আর নারী পুলিশও অফিস আদালত করে আসছে, আপনি সিটতে শুয়ে পড়ছেন, 1 গ্লাস পানি আপনি নিজে লিয়ে খাবেন না, আমার সামনে গ্লাসে পানি নিয়ে আইবি, তুই রান্না করবি, তুই বাচ্চা সামলাবি, বাচ্চা রাত্রে অসুখ বেড়া বলে ঠান্ডা লাগলে তুই সারাই সজাগ থাকবি, সকালবেলা তুই আবার অফিস করবি, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করবি, শুনেতে পান কষতে পারবে না, রান্না ভালো হয় না, লবণ বেশি হয় না, হলুদ বেশি হয় না, এই হয়েছে সে হয়েছে ওই হয়েছে, হাজার হাজার দোষ ধরে। এগুলো করা উচিত না, বাদ দেন তো। ওরা যা করে যথেষ্ট করে, কেউ চেষ্টা করে না খারাপ করার জন্য। আচ্ছা, পড়ে আসি তাহলে। 248 কয়ের বাংলা আলাপ হলো। একজন জিজ্ঞেস করছে স্যার যে এটা কি জিডি করবে নাকি সাদা কাগজে? খুব সুন্দর প্রশ্ন করছে। আমি বলি, যদি থানায় কোনো একটা অপরাধের সংবাদ আসে, বিষয়টা সাদা কাগজে লিপিবদ্ধ করতে হবে, কিন্তু সাদা কাগজ লেখার দরকার নাই। সাদা কাগজে লিপিবদ্ধ করতে হবে এবং লিপিবদ্ধ করার পর এই যে ব্যক্তি অভিযোগ নিয়ে আসছে তাকে এই ঘটনাটা যে থানা এলাকায়, ওই থানা এলাকায় প্রেরণের ব্যবস্থা করতে হবে। আর অপরাধটি যদি গুরুতর হয় বা আসামি যদি গ্রেপ্তার করার এতটুকু বুঝতে পেরেছি? তাহলে 248 ক কি ক্লিয়ার? 2021 সালে কেন্দ্রীয় মেধা তালিকায় যে ফার্স্ট হয়েছে মুসলিম ভাই, সে গোপালগঞ্জে সে পড়ানো শুরু করবে। আমি তো 3 নাম্বার হয়েছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই 1 নাম্বার হয়েছিল, অনেক সিনিয়র ভাই, সিটিজেন। সে গোপালগঞ্জ পড়ানো শুরু করবে। আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য ফোন দিতেছে। আপনাদের ক্লাস শেষ হওয়ার পর তার সাথে কথা বলবো। তার আশা যে প্রথম উদ্বোধনী ক্লাসটা আমি গোপালগঞ্জে গিয়ে তার সাথে থেকে উদ্বোধন করে দিয়ে আসি। ঠিক আছে? সে আমার একই ব্যাচের, চাকরিতে সিনিয়র হওয়ার কারণে তাকে আমি যেভাবে সম্মান করি, মনে হয় একটা এসপি কে কেউ এভাবে সম্মান করে না। অথবা আমাদের সাথে যারাই মূলত সিনিয়র বা যারা চাকরিতে বেশি, একই র্যাঙ্ক হইলো, একই ব্যাচের হইলো, আমরা সর্বোচ্চ স্যার বলে এবং সর্বোচ্চ সম্মান তাকে দিতে চেষ্টা করি। এজন্য তারাও ছোট ভাই হিসাবে আমাদেরকে মারাত্মক ভাবে স্নেহ করে। তাহলে 248 কয়ের বাংলা আলাপ হইল, যদি অন্য থানা এলাকার একটা সংবাদ এই থানায় আসে, আমরা বিষয়টা লিপিবদ্ধ করে সংবাদদাতাকে ওই থানায় যাওয়ার ব্যবস্থা করব।
আর অপরাধ যদি গুরুতর হয় তাহলে আসামিকে গ্রেপ্তারের ব্যবস্থা করব। পরবর্তীতে পুরো বিষয়টা থানা রক্ষিত জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করব। শেষ। তাহলে এই প্রশ্নের উত্তরটা একজন মনে এখন করেছে, তাকে আমি দিয়ে দিলাম। ওই যে বলছিল, কে বলছিল, ওই যে এএসআই নজরুল ইসলাম বলছিল স্যার সাদা কাগজে লিখবো না জিরিতে লিখবো। এখন আমি বলেছি যেহেতু এই ঘটনাটা আসছে, সাদা কাগজে লিপিবদ্ধ করেছি, তাদেরকে ওই থানা এলাকায় প্রেরণ করার ব্যবস্থা করেছি, অথবা অপরাধের গুরুত্ব অনুসারে আসামি যে গ্রেপ্তার করেছি, এই বিষয়টা সম্পর্কে পরবর্তীতে একটা জিডিতে লিপিবদ্ধ করতে হবে। তার মানে 248-এর কয়ের কনসেপ্টটা আমরা পুরোপুরি ক্লিয়ার, যে একটা বাইরের এলাকার সংবাদ আসলে আমরা মূলত কি করব, এটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পড়বো 248-এর খাগড়াছড়ির খ। আমরা বুঝের মধ্যে পড়বো, অবুঝের মতো পড়বো না। 248-এর খাগড়াছড়ির খতে বলা আছে, একই ঘটনায় যদি দুই জায়গায় মামলা রুজু হয়। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার একই ঘটনায় যে দুই জায়গায় মামলা হয় সেটা জানবো কিভাবে? এটা জানার সিস্টেম হইল, আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন ওই আসামি যে ঘটনায় তারে গ্রেপ্তার করছেন, একই ঘটনা যদি আবার তারে গ্রেপ্তার করতে যান, তখন আপনি জানতে পারবেন যে এই ঘটনায় আগে একটা অন্য থানায় মামলা হয়েছে। মামলা এক জায়গায় 10 জায়গায় হোক সমস্যা নাই, আসামি তো একজন, তখন তো আপনি টের পাবেন যে এই ঘটনায় আরো এক জায়গায় মামলা হয়েছে কিনা। তাহলে একই ঘটনায় যদি একাধিক থানায় মামলা রুজু হয়, সেই ক্ষেত্রে একই ঘটনায় যদি একাধিক থানায় মামলা রুজু হয়, তাহলে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ সুপারের কাছে আদেশের জন্য আবেদন করবে। মানে সে কি করবে? এটা একটা আদেশের জন্য এসপির কাছে আবেদন করবে। আগে এতটুকু বুঝছেন কিনা? মানে আমি একটা মামলা তদন্তকারী কর্মকর্তা আর খ একটা মামলা তদন্তকারী কর্মকর্তা, আমরা দুইজনে জেনেছি যে একটা ঘটনায় দুই জায়গায় মামলা রুজু হয়েছে। এখন আমরা তদন্তকারী কর্মকর্তা হিসাবে পুলিশ সুপারের কাছ থেকে একটা আদেশ পাওয়ার জন্য, নির্দেশ পাওয়ার জন্য আমরা কি করব? আবেদন করব। কথা কি বুঝতেছেন? এখন পুলিশ সুপার যদি দেখে যে একই ঘটনায় একই জেলার মধ্যে দুই থানায় মামলা হয়েছে, অথবা একই ঘটনায় ফৌজদারি কার্যবিধানের 182 ধারা মোতাবেক দুই জেলায় মামলা রুজু হয়েছে, তাহলে পরস্পরের মধ্যে যোগাযোগ করে যে কোনো এক থানায় এই বিষয়ে ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে এবং অন্য থানায় এই বিষয়ে চার্জশিট বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। একবারে সহজ, ক্লিয়ার? তাহলে একই ঘটনায় একাধিক থানায় বা একাধিক জেলায় যদি মামলা রুজু হয়, তাহলে প্রথমে পুলিশ সুপারের কাছ থেকে আদেশ পাওয়ার জন্য আবেদন করতে হবে এবং এই বিষয়ে যদি উভয় জেলায় বা একাধিক থানায় মামলা হয়, তাহলে পরস্পর যোগাযোগ করে যে কোনো এক থানায় এই বিষয়ে ফাইনাল রিপোর্ট এবং বাকি থানায় এই বিষয়ে চার্জশিট বিজ্ঞ আদালতে প্রেরণ করতে পারবে। বুঝতে পারছেন? এটা কি সবাই ক্লিয়ার? তাহলে ফাইনাল রিপোর্ট তথ্যগত ভুল হবে, মানে যে জায়গায় ঘটনা ঘটার কথা আরেক জায়গায় মামলা হয়ে গেছে, সমস্যা নাই, এক জায়গায় ফাইনাল রিপোর্ট দিবে আর আরেক জায়গায় চার্জশিট দিবে। এখন প্রশ্ন হলো, মামলা যদি 10 জায়গায় হয় তাহলে 9 জায়গায় ফাইনাল রিপোর্ট যাবে, এক জায়গায় চার্জশিট যাবে। আমার মনে হয় 248-এর খাগড়াছড়ির খ ক্লিয়ার না। সোন অ্যারেস্ট হবে কেন? এটা সোন অ্যারেস্ট এগুলো কেন আসবে? এগুলো ফালতু কথা, মিথ্যা কথা। সোন অ্যারেস্ট এগুলো না, পিআরবি তো পুলিশে কাজ করবে, এখানে সোন অ্যারেস্ট আসবে কেন? সোন অ্যারেস্ট যদি ফৌজদারি কাজ না আসে এখানে কেন আসবে?
ওরা আমি ফৌজদারি কাজের বিরুদ্ধে শোন অ্যারেস্ট পড়াবো, আমি কয়েকটা ছোট ছোট প্রশ্ন পড়াবো। ওটা 343, 44, 45, 350, 51, 48 ওই দিক দিয়ে আছে, 351, 52 ওদিক দিয়ে আছে। তাহলে 248 খাগড়াছড়ি খতে পাইলাম বাংলা আলাপ হইল, একটা ঘটনায় একাধিক জায়গায় মামলা হইলে এসপির কাছে আবেদন করব যে কি করতে হবে, আর এই ক্ষেত্রে একাধিক মামলা হইলে সব জায়গায় ফাইনাল রিপোর্ট আর এক জায়গা থেকে চার্জশিট আদালতে দাখিল করতে হবে। শেষ। এই গেল হইল 248 খ। এখন প্রশ্ন হইল 351 না কত, আমি পরে বলবো, এখন বলার দরকার নাই। আচ্ছা, এখন হলো 248 গেলে এখন পড়বো 249। জেলা পুলিশের ঘটনা রেলওয়ে থানায় যদি যায় আর রেলওয়ের ঘটনা যদি জেলা পুলিশের কাছে আসে, সেই ক্ষেত্রে করণীয় কি? একেবারে সিম্পল একটা প্রশ্ন, এটার উত্তর একবারে সিম্পল। বলা আছে রেলওয়ে এলাকার মধ্যে সংগঠিত কোনো অপরাধের সংবাদ যদি থানা এলাকার মধ্যে থানায় আসে, জেলা পুলিশের মধ্যে আসে বা জেলার থানার মধ্যে আসে, তাহলে থানার অফিসার ইনচার্জ এই অভিযোগটা বিষয়ে আগে সাদা কাগজে লিপিবদ্ধ করবে এবং সংবাদদাতাকে রেলওয়ে থানায় প্রেরণ করার ব্যবস্থা করতে হবে। আর যদি অপরাধের গভীরতা ও গুরুত্ব বেশি হয় তাহলে আসামিকে গ্রেপ্তার করতে পারবে। বাংলা আলাপ হলো 248 ক যেরকম পড়ছি ঠিক সেম হলো 249। মানে রেলের কোনো ঘটনা যদি জেলার থানা পুলিশের কাছে অভিযোগ আসে, থানার অফিসার ইনচার্জ এই অভিযোগটি সাদা কাগজে লিপিবদ্ধ করে সংবাদদাতাকে রেলওয়ে থানায় প্রেরণ করার ব্যবস্থা করবে। আর যদি অপরাধের গুরুত্ব ও গভীরতা বেশি হয় তাহলে তিনি আসামি গ্রেপ্তারের ব্যবস্থা করবে। একইভাবে জেলা পুলিশের কোনো ঘটনা যদি রেলওয়ে থানার কাছে যায় তাহলে তারাও এই একই পদ্ধতি অনুসরণ করবে। মানে রেল পুলিশ ওই বিষয়টা সাদা কাগজে লেখে জেলা পুলিশের কাছে প্রেরণ করার ব্যবস্থা করবে। আর যদি অপরাধের গভীরতা ও গুরুত্ব বেশি হয় তাহলে রেল পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এটা কি বলছে? এটা কি অভিযানিক বা রিকুইজিশন বলে প্রথম? না না না, রিকুইজিশন হবে কেন এখানে? এগুলো কোথা থেকে আসলো আবার? তাহলে 249টা কি কাহিনীটা বুঝতে পারছেন? রেল পুলিশ জেলা পুলিশের ঘটনা আসলে একবারে সহজ। রেলের ঘটনা জেলায় আসলে তারা লেখা সাদা কাগজে লেখে এই ব্যক্তিটাকে রেলওয়ে থানায় পাঠানোর ব্যবস্থা করবে। গভীরতা বেশি হলে আসামি গ্রেপ্তার করতে পারবে। সেম ঘটনা যদি জেলার ঘটনা রেলওয়ে থানায় যায়, রেলওয়ে থানা সাদা কাগজে লেখা জেলা থানার ওসির কাছে পাঠাবে। গভীরতা বেশি হলে আসামি গ্রেপ্তার করতে পারবে। শেষ। এই এতটুকু পর্যন্ত আজকে আমাদের পড়া, এর বেশি আমরা যাব না। তাহলে এই 249 বুঝতে পারছি কিনা আমাকে একটু বলেন। তাহলে ফেস্ট লাগছে এখন রেল পুলিশ নিয়ে এই 249 পাইলাম, আবার কিন্তু 218 কিন্তু আছে, না না 118 কিন্তু আছে যে রেল পুলিশ জেলা পুলিশকে সহায়তা করবে, জেলা পুলিশ রেল পুলিশকে সহায়তা করবে 118তে। আবার 119 বলা আছে থানার অফিসার ইনচার্জ রেলওয়ে পুলিশের আইন কানুন সম্পর্কে তিনি অবগত থাকবে। তাহলে এই যে রেল সংক্রান্ত যে ধারাগুলো আছে এগুলো আমরা পিআরবি ক্লিয়ার থাকবো। 118 একটা কনসেপ্ট, 119 একটা কনসেপ্ট আর 249 একটা কনসেপ্ট। MST রুনা কি স্বর্ণা একটা সুন্দর কথা বলছে, স্যার এবার একটা বাড়ি দেন। ভেরি গুড, ভালো লাগছে। এগুলো আমাদের ব্যক্তিগত ভাষা, আমরা যারা নিজেরা পড়ালেখা করি তারা জানলে হবে, বাইরের লোক বোঝার দরকার নাই যে একটা বাড়ি দেন মানে কি। তাহলে একটা বাড়ি দিয়ে দেয়, বাড়িটা হইল 244 কতে পাইলাম যে ভাই কোন ধরনের অজুহাত দেখে মামলা রুজু থেকে বিরত থাকা যাবে না, মামলা নিতে হবে। 244 খতে পাইলাম এবার পুলিশ যদি কারো বিরুদ্ধে মামলা করতে চায় আক্রান্ত হইলে ইন্সপেক্টর আপওয়ার্ড অনুমতি নিয়ে থানায় মামলা রুজু করলে থানার ওসি মামলা নিতে বাধ্য। আর জনসাধারণ যদি পুলিশের বিরুদ্ধে মামলা করে তাহলে ওসি এটার একটা কপি এসপির কাছে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। 244 গরুর গতে। 45 পাইলাম আদালত থেকে যদি কোনো অভিযোগ পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয় পুলিশ এটা এফআইআর এর মতো করে তদন্ত করবে। 246 পাইলাম এজাহারের কপি কোথায় কোথায় প্রেরণ করতে হবে। 246 প্রথম কপি যাবে আদালতে, কার্বনের প্রথম কপি এসপি অফিস, দ্বিতীয় কপি থানা সংরক্ষিত, এবার প্রথম কপির ফটোকপি সার্কেল অফিস, প্রথম কপির ফটোকপি যাবে হলো মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে। 247 পাইলাম বড় ধরনের চুরি ডাকাতি হলে একটা তালিকা সংগ্রহ করতে হবে
48-এর ক আর খ পেলাম, কত পেলাম অন্য এলাকার সংবাদ নিজ থানা এলাকায় আসলে, খতে পেলাম একই ঘটনা যদি দুই জায়গায় মামলা রুজু হয়। 249 পেলাম রেল পুলিশের ঘটনা থানা পুলিশের কাছে আসলে, থানা পুলিশের ঘটনা রেলওয়ে পুলিশের কাছে আসলে। এখন প্রশ্ন করছে যে স্যার কোন ধরনের মামলা রেলওয়ে থানা পুলিশের আওতায় পড়ে? রেলওয়ে যে দুই পাশে যে 10 মিটার আছে, ডাইন পাশে স্লিপার থেকে 10 মিটার, বাম পাশে লোহা স্লিপার থেকে 10 মিটার, এর মধ্যে যত ধরনের ঘটনা ঘটবে সকল ঘটনার মামলা রেলওয়ে পুলিশের আওতায় পড়বে। এটা কি ক্লিয়ার সবাই? ডাইন পাশের লোয়ার পাত থেকে 10 মিটার মানে 20 হাত সম্ভবত, আর বাম পাশে লোয়ার মিটার থেকে 10 মিটার, লোয়ার পাত থেকে 10 মিটার মানে 20 হাত। এর মধ্যে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, এবার চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, দর্শন হোক, লম্পট হোক, যাই হোক, এই সব কিছু রেলওয়ে পুলিশ পাবে। তাহলে আমাদের বেচা বিক্রি আজকে এতটুকুই থাকুক। আগামীকাল মাহে রমজান উপলক্ষে সকালবেলা পড়াবো না, যেহেতু সবাই প্রথম সেহরি খাবে, খেয়ে একটু ঘুমিয়ে যাবে। তবে কোনোভাবে তার পর দিন থেকে আর মাফ করার সুযোগ নাই, পড়তেই হবে, সকালবেলা পড়তে হবে। বাংলা লাভ হইল এই লোকটা যদি পড়াইতে পারে, ধরে নিলাম সে টাকার জন্য পড়ায়, কিন্তু আমরা তো পদোন্নতির জন্য পড়ি। আর আপনার সাথে আমার সাথে ছিল প্রথমে একবেলা পড়াবো, সকালে পড়ানোর কোনো কন্টাক্ট আপনার সাথে ছিল না। তারপরে যদি আমি স্বেচ্ছায় সকালে পড়াইতেছি, তার মানে সকালবেলা পড়ানো কিন্তু কখনো আপনাদের সাথে আমার সাথে কন্টাক্টে নাই, এটা আমার ইচ্ছায় পড়াইতেছি। তার মানে আমি যেহেতু ইচ্ছায় সকাল 7:30 পড়াইতে পারবো, তাহলে আপনার অবশ্যই পড়তে হবে। তাহলে আজকে এতটুকু থাকুক। আগামীকাল সবাই সন্ধ্যায় ভোরের সেহরি খেয়ে অবশ্যই রাত সারাদিন রোজা থেকে সুন্দর মতো ইফতার করবেন, করে সুন্দর মতো গিয়ে নামাজ টামাজ বলা যাবে না, সালাত আদায় করে একবারে সুন্দর করে জাস্ট টাইমে সবাই চলে আসবেন। 10টা মানে 10টা, আমরা 10:35, 40, 45, 50-এর মধ্যে ছেড়ে দিব। তাহলে আজকে এতটুকু থাকুক। ইনশাল্লাহ ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।